ম্যাজিক, পিওর ম্যাজিক। রিশাদ হোসেনের বোলিং, লেগ স্পিনারের বোলিং দেখাটা এমনিতেই আনন্দময়। তার উপরে রিশাদ আজকে সেই লেগ স্পিন শিল্পের প্রকাশটা এত দুর্দান্তভাবে করলেন যে তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিংটাই করে ফেললেন। ওয়েস্ট ইন্ডিজের 1, 2, 3, 4, 5 প্রথম 5 উইকেটের সবগুলোই রিশাদ তুলে নিয়েছেন। আবার ওয়েস্ট ইন্ডিজের লাস্ট উইকেট তুলে নিয়ে নিজের 6 নাম্বার উইকেটও শিকার করেছেন রিশাদ হোসেন। রিশাদের বোলিংকে তাই ম্যাজিক না বলে কোনো উপায় নাই। একই সঙ্গে ম্যাজিক আছে আরো একটা, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। মিরপুরের উইকেটের কালো জাদু। মিরপুর তার ওই ব্ল্যাক ম্যাজিকের পশ্র সাজিয়ে বসেছিল আজকে, যেই কারণে ওয়ার্ল্ড ওয়ানডে ক্রিকেটের ফরম্যাট যেদিকেই যাক না কেন আমরা আমাদের সে আগের ফরম্যাটে রয়েছে, এবং মিরপুরের এখন উইকেটের কালারটা যেহেতু আবার সেই কালোতে ফিরেছে, সেই কারণে কালো জাদুটা অনেক বেশি প্রযুক্ত হয়ে উঠছে। মিরপুরের ওই 22 গজের ব্ল্যাক সয়েলে ব্ল্যাক ম্যাজিকে বাংলাদেশ আজকে ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দিয়েছে। নিজেরা ব্যাটিং করে যে 207 রান আমরা করেছিলাম তখনই মনে হয়েছিল সেইটা উইনিং টোটাল। ক্যারিবিয়ানরা তাদের ওপেনিং পার্টনারশিপে 51 রান তুলে সেটাকে একটু থ্রেট করার চেষ্টা করেছে, কিন্তু ওই পর্যন্তই। এরপরে রিশাদ হোসেনের পিওর ম্যাজিকে, মিরপুরের ব্ল্যাক সয়েলের উইকেটের ব্ল্যাক ম্যাজিকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে 133 রানে অল আউট করে দিয়ে 74 রানে ম্যাচটি জিতে নিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে লাস্ট ওয়ানডে সিরিজে আমাদের যে বিপর্যয়, স্পেশালি লাস্ট ম্যাচটাতে মাত্র 93 রানে অল আউট হয়ে 200 রানে হেরে যাওয়ার যে বিপর্যয়, 3-0-তে ধবল ধোলাই হওয়ার যে বিপর্যয়, সেইটা সামলে ওঠার পথে প্রথম পদক্ষেপটা আমরা আমাদের চেনা ফর্মুলাতেই করলাম। দেখুন, মিরপুরের এই উইকেটটাতে কালো উইকেট দেখে অনেকেই বিস্মিত, অনেকের চোখ কপালে উঠে গেছে, অনেকেই বলছেন এমন উইকেট কখনো দেখিনি। ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি বলেছেন তাকে আমি বলতে দিতেই পারি, কিন্তু আমি ঠিক বুঝলাম না যে এই ক্রিকেট ফলো যারা করেন তারা মিরপুরের এই উইকেট দেখেননি। হ্যাঁ, গত 10-12 বছরে হয়তো দেখেনি, কিন্তু মিরপুরে যখন খেলাটা শুরু হয়েছিল 2006 সালে, তারপরে কিন্তু প্রথম 4-5 বছরের উইকেট একেবারে এর চেয়ে আরো বেশি কালো মাটির উইকেট ছিল, এর চেয়ে আরো বেশি ডার্ক দেখাতো উইকেট। সো অনেকের এই বিষয়টা কেন আসছে যে মিরপুরে এরকম উইকেট প্রথমবারের মতো দেখা গেছে, কেউ কোনোদিন দেখেননি, এইটাই আমার কাছে আরো উল্টা বিস্ময়কর ঠেকেছে। আবার ওই উইকেট টনি হেমিংসের তত্ত্বাবধানে যতই দেওয়া হোক না কেন, আমাদের এই ব্ল্যাক সোয়েলের উইকেটটা যে খুব বেশি স্পোর্টিং উইকেট হবে, ওয়ানডে সুলভ উইকেট হবে। এখন তো ওয়ানডে ফরম্যাটটা 300, 350, 400 দিকে চলে যাচ্ছে, কিন্তু আমরা যে 200-220 রানের ওই দিকেই আটকে থাকবো সেটাও বোধহয় ধারণা করা গিয়েছিল। অন্তত পক্ষে এই মিরপুরের উইকেট সম্পর্কে যাদের চেনা জানা আছে তারা সেই ধারণাটা নিঃসন্দেহে করতে পেরেছেন, এবং এক্স্যাক্টলি সেই সুবিধা নিয়ে ম্যাচটা আমরা জিতে গেছি। টার্নিং পয়েন্ট কোনটা সেই আলোচনাতে আমি বাংলাদেশের ক্রেডিটটা খাতা করছি না, আবার এট দ্য সেম টাইম ধরেন আমাদের 2027 বিশ্বকাপ খেলাটা বিরাট হুমকির মুখে পড়ে গেছে। আমরা র্যাঙ্কিং এর 10 নম্বরে তো আগেও ছিলাম, সেই 10 নম্বরেই থেকে যে আফগানিস্তানের বিপক্ষে 3টা ম্যাচ হারার পরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান, যারা 9 নম্বরে রয়েছে, আমাদের 6 গ্যাপ হয়ে গিয়েছিল। ফলে ওয়েস্ট ইন্ডিজকে টপকে র্যাঙ্কিং এ 9 নম্বরে উঠতে আমাদের এই সিরিজের 3 ম্যাচে 3টাই জিততে হবে, ওদেরকে হোয়াইট ওয়াশ করতে হবে, বাংলা ওয়াশ করতে হবে। আবার সেইখানটাতে মিরপুরের উইকেটে সেই চেনা ফর্মুলায় না গেলে কি চলে বলেন তো দেখি। হ্যাঁ, বাংলাদেশ যখন 207 রান করেছিল তখন ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং পার্টনারশিপে 51 রান উঠে যাওয়ার পর আমরা একটুখানি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। স্পেশালি আমাদের স্পিনার ধরেন হচ্ছে তানভীর উইকেট থেকে সেই রকম ভাবে তিনি টার্ন পাচ্ছিলেন, কিন্তু বল তো জায়গায় রাখতে পারছিলেন না। আমাদের মুস্তাফিজ এই উইকেটে গ্রিপ পাবেন, খুবই কার্যকর হওয়ার কথা, কিন্তু ব্রেক থ্রু এনে দিতে পারছিলেন না। প্রথম 10 ওভারে ওরা 45 রান তুলে ফেলে, এবং 12 নম্বর ওভারে যখন রিশাদের হাতে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বল তুলে দেন, সেটাই ছিল আসলে বেসিক্যালি ব্রেক থ্রু আনার ক্ষেত্রে আমাদের লাস্ট হোপ, এবং প্রথম ওভারটাতেই রিশাদ সেটা ডেলিভার করেছেন। অ্যাথেন্সের উইকেটটা তিনি তুলে নিয়ে সেকেন্ড উইকেট পার্টনারশিপেও ওরা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে 79 1 উইকেটে ওয়েস্ট ইন্ডিজ, সেইখান থেকে মুহূর্তে 82 4 উইকেট হয়ে গেল। রিশাদ পরপর 3টা উইকেট তুলে নিলেন, সেইখান থেকে আবার এর মধ্যে ব্রেন্ডন কিং এর উইকেটটাও রয়েছে যিনি 44 করেছিলেন। আর যখন তিনি আরো একটা উইকেট তুলে নিলেন রোস্টন চেজের 92 রানে 5 উইকেট ওয়েস্ট ইন্ডিজে পড়ে গেল। ওই 5 উইকেটের 5টাই রিশাদের, বাংলাদেশের জয়টা আসলে নিশ্চিত হয়ে গিয়েছে। হ্যাঁ, তখনও উইকেটে ধরেন সেই হোপ ছিলেন যিনি বাংলাদেশের বিপক্ষে বরাবর ভালো খেলেন, কিন্তু মেহেদী হাসান মিরাজ তিনি গুটাকে স্পোর্টিকে আউট করলেন। সেই হোপ 15 রান করার পরে তিনি নুরুল হাসান সোহানের ক্যাচের শিকার হয়ে আউট হয়ে গেলেন তানভীর ইসলামের বলে, তাদেরকে
অল আউট করে দেওয়াটা বাংলাদেশের জন্য কেবলমাত্র তখন সময়ের ব্যাপার ছিল, এবং সেই সময়টা বাংলাদেশ খুব বেশি নেয়নি। 39 ওভারের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দিয়েছে 133 রানে। আমরা 74 রানের বিশাল ব্যবধানে ম্যাচটা জিতে গিয়েছি। এই ম্যাচটাকে অনেক রকম কন্ট্রোভার্সির জায়গা ছিল, অনেক রকম বিতর্কের জায়গা ছিল। ক্রিকেটার আফগানিস্তানের বুকে সিরিজ খেলে ফেরার পরে বিমানবন্দরে যেই কোট আনকোট অভ্যর্থনা পেয়েছেন, সেইটার পক্ষে বিপক্ষে নানান জনমত। স্টেডিয়ামে দর্শক আসা যাবে না, দর্শক আসলে তাদের হাত পা ভেঙে দেওয়া হবে, এইরকম হুমকি ধামকি দেওয়া ছিল। কিন্তু আমি বলবো যে দর্শক যথেষ্ট ভালো দর্শকই হয়েছে, কনসিডারিং আমাদের ক্রিকেট টিমের রেজাল্ট সবকিছু মিলিয়ে, এই গরমের সময়টা মিলিয়ে সবকিছু মিলিয়ে যে মিরপুর স্টেডিয়ামের মোটামুটি হাফ ফুলের চেয়েও বেশি আসলে দর্শক হয়েছেন, এবং তারা আসলে ওইটা প্রবলভাবে উপভোগ করেছেন। যদিও প্রথম ইনিংসে তাদের ভেতরে এক ধরনের একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছিল। কেন শঙ্কার জায়গাটা তৈরি হয়েছিল? আমরা টসে হেরে আগে ব্যাটিং করেছি, কিন্তু আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বলেছেন যে টস জিতলো আমরা আগে ব্যাটিং করতাম, এবং ব্যাটিং এ নেমেই আমরা 8 রানের মধ্যে 2 ওপেনার সাইফ হাসান এবং সৌম্য সরকারের উইকেট হারিয়েছি। স্পেশালি সৌম্যর কথা বলতে হবে, আরো একটা তার নিউ বিগিনিংস এর শুরুতেই তিনি হচ্ছে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন 4 রান করে। তার আগে সাইফ 3 রান করেছেন। 8 রানে 2 উইকেট হারিয়ে বাংলাদেশ শুরুতেই একটু ব্যাকফুটে আমরা পড়ে যাই। তারপরে আমাদের একটা 71 রানের পার্টনারশিপ হয়েছে নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের মধ্যে, এবং সেই 71 রান করতে এই জুটি লাগিয়েছেন 120 বল, অর্থাৎ 20 ওভারে 71 রান, অর্থাৎ ওভার প্রতি মাত্র 3.5 রান করে নিয়েছেন তারা। এবং সেইখানটাতে সবার ব্যাটিং, এখানে শান্তর যে ব্যাটিংটা করেছেন তিনি ওইখানটাতে 50 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 32 রান করতে তিনি 63টা বল খেলে ফেলেছেন। তারপরে তার বিপক্ষে আম্পায়ার আউট দেননি, ডিআরএস নিয়ে তার উইকেটটা তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাওহিদটাও তাই, তাওহিদ আরো একটা 50 করেছেন, 51 রান করেছেন, 90টা বল খেলে তিনি, এবং সেইখানটা তো ডিআরএস নিয়ে ওয়েস্ট ইন্ডিজ তাকে আউট করেছে, এবং তার স্ট্রাইক রেটটাও 56। আমাদের এরপরে গিয়েও মাহিদুল ইসলাম অঙ্কন তিনি ছিলেন, তিনি মিরাজের সঙ্গে তার একটা পার্টনারশিপ হয়েছিল। অঙ্কন, মাহিদুল অঙ্কনের আজকের এই ম্যাচটাতে কিন্তু ডেবু হয়েছে, এবং ডেবু ম্যাচে তিনি 76 বলে 46 রানের একটা ইনিংস খেলেছেন, যে ইনিংসের স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 60। কিন্তু মিউজিকটা তিনিও ফেস করেছেন, দর্শকদের মিউজিকটা তিনিও ফেস করেছেন, স্পেশালি তার ভেরি স্লো স্টার্টে যখন হচ্ছে গিয়ে শুরুতেই তিনি প্রথম 22 বলে মাত্র 4 রান করেছিলেন। আমি তখন ওই যে স্টেডিয়াম আমাদের প্রেস বক্স থেকে উপরে যে ওভারফ্লো রয়েছে সেইখানে গিয়ে একটু খেলা দেখছিলাম, এবং সেইখান থেকেই শুনতে পাচ্ছিলাম যে দর্শকরা কিভাবে ভুয়া ভুয়া বলছে। যাক, ওইটা একটু রিকভারি করেছেন মাহিদুল অঙ্কন। তারপরও প্রথম 50 বলে তার মাত্র 22 রান ছিল, সেখান থেকে 76 বলে 46 রানের রিকভারিটাকে খারাপ বলা যাবে না, বরং 50টা পেলে ভালো হতো, যে ডেবু ম্যাচে এই ওয়ানডেতে 50 পেলে সেটা তার কনফিডেন্সের জন্য আরেকটু বেটার হতো। শেষ দিকে গিয়ে বরং রিশাদ হোসেনের যে 13 বলে 26 রানের ইনিংসটা রয়েছে, সেই ইনিংসটার কারণে বাংলাদেশের স্কোরটা আসলে 200 পেরিয়েছে, 207 রান আমরা করেছি, যদিও আমরা 50 ওভার পুরোটা খেলতে পারিনি। আমাদের এই সিরিজ শুরু হওয়ার আগে, ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে সিরিজ শুরুর আগে যখন আফগানিস্তানের বিপক্ষে আমরা সিরিজ খেলছিলাম, তখনই কিন্তু লাস্ট ম্যাচের পর আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বলেছিলেন যে ওয়ানডেতে এখন 50 ওভার ব্যাটিং করাই তাদের টার্গেট। এইটা বাংলাদেশের ক্রিকেটকে মোটামুটি 20-25 বছর আগে ফিরিয়ে নিয়ে গেছে। মোটামুটি সেই হাবিবুল বাশার যুগের ক্যাপ্টেন্সি, খালেদ মাহমুদ সুজন যুগের ক্যাপ্টেন্সিতে আমাদেরকে ফেরত দিয়ে গেছে, যখন আমরা আসলে 50 ওভার ব্যাটিং করতে পারাটাকে এক ধরনের সফলতা মনে করতাম। এখন সেইটা মিরাজ বলবেন না কেন, এই বছর এর আগে যে 8টা ওয়ানডে ম্যাচ বাংলাদেশ খেলেছিল তার মধ্যে কেবলমাত্র একটা ম্যাচে পুরো 50 ওভার ব্যাটিং করতে পেরেছে। এই ম্যাচটা তো আমরা 50 ওভার ব্যাটিং করতে পারিনি। লাস্ট 5 ওভার 5 উইকেট নিয়ে ঢুকেও আমরা 50 ওভার ব্যাটিং করতে পারিনি। 49.4 ওভারে আমরা 207 রানে অল আউট হয়ে গিয়েছিলাম, এবং সেই স্কোরটা কি আসলে জয়ের জন্য যথেষ্ট কিনা এটা নিয়ে অনেকের মধ্যে অনেক সংশয়ের জায়গা তৈরি হয়েছিল। আমার ভেতরে আসলে কোনো সংশয় ছিল না। ইনফ্যাক্ট প্রেস বক্সে ছিলাম, আমরা সাংবাদিকরা আলোচনা করছিলাম যে অবশ্যই বাংলাদেশ এই ম্যাচটা জিতবে, সহজেই জিতবে। শুরুতে ওদের ওপেনিং পার্টনারশিপটা হয়ে গিয়েছিল বটে, সেইখানটাতে ক্যারিবিয়ানদের কৃতিত্ব হচ্ছে আমাদের এলোমেলো বোলিংটারই আসলে ব্যর্থতার দায় বেশি। এবং ওয়ান্স রিশাদ চলে আসলেন এবং তিনি যখন হচ্ছে গিয়ে রাইট জায়গাটা পিক করতে পারলেন, রাইট বোলিংটা করা শুরু করতে পারলেন, এবং সেই সঙ্গে সঙ্গে উইকেটও তার ম্যাজিক দেখাতে শুরু করলো, ব্ল্যাক সয়েলে ব্ল্যাক ম্যাজিক দেখাতে শুরু করলো। এরপর গিয়ে ওয়েস্ট ইন্ডিজের আসলে আর কোনো জবাব তাদের সামনে ছিল না, যেই কারণে তারা বিনা উইকেটে 51 কিংবা 1 উইকেটে 79 থেকে 3 উইকেটে 82, 4 উইকেটে 92, 5 উইকেটে 100, এরকম 1 উইকেটে 79, যেই কারণে যেটা আমি বলছিলাম যে বিনা উইকেটে 51 থেকে 1 উইকেটে 79, 2, 3, 4 উইকেটে 82, 5 উইকেটে 92, 6 উইকেটে 100, এই ধারাবাহিকতায় তারা মাত্র 133 রানে তাদেরকে আমরা অল আউট করে দিয়েছি। এবং সেইখান থেকে রিশাদ হোসেনের 6 উইকেটের গুরুত্বটাই অ্যাপারেন্টলি সবচেয়ে বেশি। রিশাদের ক্রেডিট আমি মোটেই কেড়ে নিচ্ছি না, কিন্তু একই সঙ্গে রিশাদের ওই ম্যাজিকের সঙ্গে সঙ্গে মিরপুরের ব্ল্যাক সয়েলের ব্ল্যাক ম্যাজিকের কথাটাও বলতে হবে।
তাহলে এই যে প্রথম ওয়ানডে ম্যাচটাতে আমাদের কনফিডেন্স ফেরানো যে জয়, আমাদের 2027 বিশ্বকাপ ট্র্যাকে ফেরানো যে জয়, আমাদের দর্শকরা যারা খেলা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ঘোষণা অনেকে দিয়েছিলেন তাদের প্রতি আবারও একটা রেজাল্ট এনে দেওয়া যে জয়, সেই জয়টা টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? অবশ্যই বলা যেতে পারে রিশাদের বোলিং, অবশ্যই বলা যেতে পারে রিশাদের ফার্স্ট স্পেল, যেখানে প্রথম 7 ওভারে তিনি মাত্র 25 রান দিয়ে 5 উইকেট পেয়েছেন, স্পেশালি সেই জায়গাটাকে। কিন্তু আমার কাছে ভাই টার্নিং পয়েন্ট ব্ল্যাক ম্যাজিক, মিরপুরের ব্ল্যাক সয়েলের ব্ল্যাক ম্যাজিকেই বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে বলে আমার কাছে মনে হয়। ওইটাই আমার কাছে, মিরপুরের উইকেটটাই আমার কাছে টার্নিং পয়েন্ট। আমার মনে হয় আপনারা আমার সঙ্গে একমতই হবেন।